অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করতে চলে এসেছি আজ কৃষ্ণনগরের রাজবাড়িতে। নদিয়া জেলার কৃষ্ণনগরে রাজবাড়ির দুর্গাপূজা এক ঐতিহ্যবাহী ও প্রাচীন প্রথাযুক্ত উৎসব, যেখানে দেবী রাজরাজেশ্বরী নামে শাক্ত মতে পূজিত হয়ে আসছে প্রায় 450 বছর ধরে। নমস্কার বন্ধুরা, আজ 29শে সেপ্টেম্বর সোমবার, মহাসপ্তমী। সবাইকে আমার শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। কৃষ্ণনগরের রাজবাড়ির দুর্গাপূজার প্রধান আকর্ষণ হল 9 দিন ধরে চলা আগমনী যজ্ঞ। রাজপরিবার ও সমগ্র নদিয়াবাসীর মঙ্গল কামনায় 9 দিন ধরে হোমকুণ্ড জ্বলতে থাকে। চটপট এবার বলে দিই আমরা কিভাবে এখানে পৌঁছালাম। সকাল 10:51 নৈহাটি স্টেশন থেকে এসি কৃষ্ণনগর লোকাল ধরে 1 ঘন্টা 20 মিনিট পথ অতিক্রম করে আমরা 12:10 নাগাদ পৌঁছালাম কৃষ্ণনগর স্টেশন। আর যেহেতু শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল ট্রেনে ফার্স্ট জার্নি করা আমাদের, সেই জন্য কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিলাম। একটা দারুণ অভিজ্ঞতাও হয়ে থাকলো, কারণ সচরাচর আমরা যে রেগুলার অফিস যাতায়াত করি, নর্মালি তো এসি লোকাল ট্রেনে চড়া হয়ে ওঠে না। সুতরাং আজকে পুজো উপলক্ষে এসি ট্রেন চড়াও হয়ে গেল, আর একটা মিষ্টি অভিজ্ঞতাও রয়ে থাকলো। ট্রেনের বাইরে 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা, আর একইভাবে ট্রেনের ভিতরে 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা। জাস্ট ভাবা যায়। একটা সুন্দর দুর্দান্ত জার্নি হলো। নৈহাটি থেকে এসি ট্রেনে একটা দুর্দান্ত জার্নি করার পরে কৃষ্ণনগর স্টেশনে নামলাম। 1 ঘন্টা জার্নি করার পরে নেমে এবারেই আমরা তিন মূর্তি একটা টোটোয় বসেছি। 15 টাকা করে ভাড়া নিল, নিয়ে একদম সোজা কৃষ্ণনগর রাজবাড়ি। এখন বাজে দুপুর 12:33, আর অলরেডি আমরা পৌঁছানোর পরে অনেক গাড়ি এখানে টোটো ভর্তি, মানে অনেক লোক চলে এসছে। রাজবাড়ির মেন গেট, কিন্তু মেন গেট তো বন্ধই থাকে, এটা ঢুকতে হবে অন্য গেট দিয়ে। আচ্ছা, এইটা হচ্ছে মেন গেট। তারপরে এখানে একটা গেট রয়েছে, দিয়ে সামনে মাঠ বড়, কিন্তু সেটা বন্ধ। আর ওই যে দূরে ওটা হচ্ছে, ওইটাই মেন গেট, কিন্তু এই দিক থেকে এন্ট্রি নেই। এন্ট্রিটা হবে রাইট সাইড দিয়ে গিয়ে, তারপরে গিয়ে এন্ট্রি। ডান দিক দিয়ে এসে এই হচ্ছে গেট। এই গেট পুজোর সময় খোলা থাকে, এই গেট দিয়েই ঢুকতে হবে। ধীরে ধীরে ঢুকছি রাজবাড়ির গেট দিয়ে, আর ভিতরে ঢাকের আওয়াজ আস্তে আস্তে কানে আসছে। একটা দারুণ ফিলিং হচ্ছে। দূর থেকে শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ ঠাকুর দালান থেকে। এই শুরু ঠাকুর দালানের। জাস্ট গেট দিয়ে ঢুকেই ডান দিকে বিশাল ব্যাপার। ব্যাকগ্রাউন্ডে সানাই বাজছে, বড় বড় পিলার। কাকা
এই রাজবাড়িতে এসে কিরম লাগছে? ভালো লাগছে। অনুভূতিটা কিরম হচ্ছে? খুব ভালো লাগছে। রাজবাড়িতে একটা রাজা রাজা ভাব আসছে। দারুণ একটা জাঁকজমকপূর্ণ ব্যাপার। এখনো ভিতরে ঢুকিনি, কিন্তু বাইরে থেকেই অ্যাটমসফিয়ারটা রাজকীয় রাজকীয়। এইবার ঢুকছি ঠাকুর দালান। হেভি অ্যাম্বিয়েন্স, হেভি দারুণ। দূর থেকে দেখা যাচ্ছে কত লোকের ভিড়, চারিদিকে ভক্ত। জুতো নাট মন্দিরের বাইরে খুলে তবে নাট মন্দিরে ঠাকুরের কাছে প্রবেশ। সেই প্রতীক্ষার অবসান কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুর। রাজবাড়ির এই দুর্গাপূজার আকর্ষণের কারণ কিন্তু অনেকগুলো। সারা বছর রাজবাড়ির দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ থাকলেও পুজোর দিনগুলিতে কিন্তু থাকে অগাধ প্রবেশাধিকার। সপ্তমী পুজো চালু হয়ে গেছে। সাজানো হচ্ছে। সাইজটা দেখা যায়। মহাসপ্তমীতে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এরপর নবমী পর্যন্ত মা রাজরাজেশ্বরীর সামনে দেওয়া হয় অন্নভোগ। দশমীর দিন মাকে দেওয়া হয় শীতল ভোগ। প্রতি বছর কৃষ্ণনগর রাজবাড়িতে শুধু এই দুর্গাপূজা দেখতে ভিড় জমান কাতারে কাতারে মানুষ। মা দুর্গার এখানে নাম কিন্তু রাজরাজেশ্বরী। বিভিন্ন জেলার বিখ্যাত সেরা সেরা মিষ্টি এনে মহাসপ্তমী থেকে দশমী পর্যন্ত এক এক দিনের ভোগে মাকে দেওয়া হয়ে থাকে। নবমীর দিন মায়ের ভোগ হিসাবে থাকে 3 রকমের মাছ, যেমন ইলিশ, চিংড়ি, রুই। দশমীর দিন মা রাজরাজেশ্বরীকে নিজের হাতে বরণ করে বিদায় জানান রাজবাড়ির সদস্যরা। একসময় কৃষ্ণনগরের এই রাজবাড়িতেই রীতিমতো কামান দেগে নীলকণ্ঠ পাখি উড়িয়ে সূচনা হতো দেবদেবীর আরাধনা। রাজবাড়ির পূজার সঙ্গে সঙ্গে শুরু হতো গোটা বাংলার সমস্ত জায়গার দুর্গাপূজা। একটু ঠাকুর দালানের যে সামনের নাট মন্দিরের যে ঝাড়গুলো, সেগুলো দেখুন।
রাজবাড়িতে প্রবেশ করে একে একে দেখে নিতে পারবেন রাজবাড়ির দুর্গাপূজার ঠাকুর দালান থেকে শুরু করে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। শুধুমাত্র রাজপরিবারের বসবাসের অংশটুকু বাদ দিয়ে বাকি রাজপরিবার চত্বর ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন। এখানে আসলে রাজবাড়ির দর্শন তো হবেই, সঙ্গে কপালে থাকলে দেখা হতে পারে কিন্তু সত্যিকারের রাজা রানীর সাথে। রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে এই পুজো শুরু হয়েছিল। আজও রাজা রানীদের প্রথা মেনে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শুধুমাত্র কৃষ্ণনগর নয়, গোটা জেলা এবং রাজ্য থেকেও ভক্তরা আসেন কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে দর্শন করতে ও পুজো অঞ্জলি দিতে। প্রথমা থেকে আগমনী যজ্ঞ শুরু হয়, যা নবমী অবধি চলে। আবার বলির প্রথাও রয়েছে এখানে। বিশাল প্রতিমা, মণ্ডপ, কারুকার্য, শিল্পকর্ম দর্শনার্থীদের কিন্তু প্রধান আকর্ষণ। অন্যান্য প্রতিমার মতো এই দেবীও দশভুজা। একচালা প্রতিমার পেছনে আঁকা থাকে দশ মহাবিদ্যা। রাজবাড়ি ঠিক দুর্গা প্রতিমার পুজো যেখানে হচ্ছে, রাজবাড়ির সমস্ত সদস্যদেরকে কিন্তু সেখানে বসে থাকতে দেখা যায়। প্রতিমার সামনে রাজপরিবারের সদস্যরা বসে আছেন, তবে রাজা রানীর দেখা এখনো পায়নি। আর রীতিমতো সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে। রাজবাড়ির দুর্গাপূজার শুরুর একটা ছোট্ট ইতিহাস আছে, শুনবেন? বেশ ইন্টারেস্টিং ব্যাপার। রাজবাড়িতে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের আমলে দুর্গাপূজার চল ছিল না। একদিন রাজা নদীপথে ফিরছিলেন, সেই সময় নদীতে একের পর এক দুর্গা প্রতিমা বিসর্জন দেখেন। তার ফেরার পরেই রাজবাড়ির দিঘি থেকে একটা দুর্গা প্রতিমার কাঠামো উদ্ধার হয়। একটি জেলে দিঘিতে জাল ফেললে মাছের বদলে এটি উঠে আসে। আর সেদিন রাতেই রাজা স্বপ্নাদেশ পান মায়ের থেকে। মা নির্দেশ দেন এই কাঠামোতেই তাকে পুজো করতে হবে। তারপর থেকে সেই কাঠামোতেই তৈরি করা হতো দুর্গা প্রতিমা। রাজবাড়ির নাট মন্দিরে স্থাপন করা হয় দেবীকে, শুরু হয় পুজো। তারপর থেকে আজও প্রতি বছর নিয়ম করে আয়োজিত হয় দুর্গাপূজা। ঠাকুর দালানের ঠিক বাঁ পাশেই রয়েছে রাজপরিবারের থাকার জন্য আলাদা করে জায়গা, আলাদা করে রাজপ্রাসাদ। বর্তমান রাজারানী ও রাজপুত্রের পরিচয় একদম ঠাকুর দালানে ঢুকতেই লেখা রয়েছে।
দুর্দান্ত একটা বারান্দা, অলিন্দ, পুরো বারান্দা জুড়ে উপরের থেকে ঝুলছে, একদম দারুণ হচ্ছে। তো এক্সাইটেড হয়ে নামটাও ভুলে গেছি, ঝাড়বাতি। আর বারান্দাটা অসাধারণ। ওইদিকে ঠাকুরের নাটমন্দিরে মন্ত্র পাঠ হচ্ছে, আর সারা রাজবাড়িতে তা যেন প্রতিধ্বনিত হচ্ছে। আরও একবার দেখিয়ে দিই, ঠাকুর দালানের ঠিক বাঁ পাশে রয়েছে রাজপরিবারের থাকার জায়গা, তবে সেখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। ওপরে শরতের নীল আকাশ, নিচে রাজবাড়ি, তার ওপর ঠাকুর দালানে দেবী দুর্গা, আর সঙ্গে মন্ত্রোচ্চারণ। অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্সটা একবার কল্পনা করে দেখুন। রাজবাড়ি কোনোদিন দেখিনি, জীবনে প্রথমবার রাজবাড়ি দেখতে আসা, তাই মন ভরে কিন্তু আমি রাজবাড়ির চারিদিকে ঘুরে ঘুরে দেখে নিয়েছিলাম। প্রায় 600 একর জুড়ে রয়েছে এই রাজবাড়ির বাউন্ডারি, আর এই পুরো রাজবাড়িটাকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছিল বড় বড় দিঘি। তবে মনে রাখবেন, বছরের অন্য কোনো সময় কিন্তু আপনি যদি কষ্ট করে কৃষ্ণনগর রাজবাড়িতে আসেন, আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন না। একমাত্র দুর্গাপুজোর সময় আসলেই আপনি রাজবাড়ির অন্দরমহলে ঢুকতে পারবেন। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নামেই শহরের নাম কৃষ্ণনগর, আর এই শহরের সঙ্গেই জড়িয়ে আছে গোপাল ভাঁড়ের নাম। একটা ছোট্ট অনুরোধ রইল, ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা রাজবাড়ির বাউন্ডারি, তাই তো কাঞ্চনদা? তাই বলা যায় তো? রাজবাড়ির বাউন্ডারি, ওপাশে দিঘি আছে, লম্বা দিঘি, জল পরীক্ষা। মানে 600 একর বলছে, 600 একরগুলো কিন্তু এইসব এরিয়া জুড়ে 600 একর ছিল, এখন নয়, বুঝেছো?
হাঁটতে হাঁটতে দিঘির পাড়ে চলে এসেছি। দিঘির পাড় বলতে কৃষ্ণচন্দ্র রায়ের, রাজা যে কৃষ্ণচন্দ্র রায়ের যে বাড়ি, মানে রাজমহল, তার ঠিক পিছন দিকটা প্রায় 500 মিটার হেঁটে আসলে এই যে দিঘি দেখা যাচ্ছে, এই দিঘির পাড়, এই দিঘির পাড় অবধি দিঘিটা দেখার জন্যই চলে এসেছি। দিঘিটা অ্যাকচুয়ালি রাজার আমলে ছিল পরিখা, মানে রাজার যে টোটাল জায়গা, সেই জায়গার মানে রক্ষাকর্তা বলা যায়। সেই পরিখার চারপাশে এরকম জলের বড় দিঘি দিয়ে ঘেরা থাকতো, এখনও রয়েছে কিছু, যদিও কিছুটা মানে জনবসতি হয়ে গেছে। আর ওই দূরে একটা দেখা যাচ্ছে ঘাট। পুজোর কটা দিনে রাজবাড়ির গেটের ঠিক সামনে একটি ছোট্ট করে মেলা বসে। মেলায় বেসিক যা যা দোকান বসে আর কি, সবই এখানে পাওয়া যাবে। সপ্তমীতে মায়ের ভোগ দেওয়া হয়েছিল ঠিক দুপুর 1:30টায়, আর মন্দির প্রাঙ্গণ তখনই বন্ধ করে দেওয়া হয়েছিল, রাজপরিবারের যে নাট মন্দির। আর বন্ধ হয়ে যাওয়ার পরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো যাই হোক, আমার এই রাজপরিবারের দুর্গাপুজোর যে ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। আর এই ছোট্ট একটা দৃশ্য দেখছেন, এটা হচ্ছে অধরের সরপুরিয়া বিখ্যাত কৃষ্ণনগরের মিষ্টির দোকান। এটি আসার পথে পড়েছিল, এটিকেও দেখালাম। আপনারা যারা জানেন তারা বুঝবেন যে এখানে পাওয়া যায়। তো ফেরার পালা এবার। ফেরার পথে আমরা আবার কৃষ্ণনগর স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বাড়ির পথে। সবাই ভালো থাকবেন, তাহলে আবার দেখা হবে। ধন্যবাদ।